দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি নিয়ে চলে আসছি আমাদের বিখ্যাত একটি গরুর হাট, আমাদের চাঁপাইনবাবগঞ্জের খুবই বিখ্যাত একটি হাট, যেটির নাম হচ্ছে তত্ত্বপুর গরুর হাট। আজকের শেষ হাটটিতে গরুর দাম কেমন ছিল সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আর এই হাটে আপনারা কিভাবে গরু কিনতে আসবেন, কিভাবে গরু কিনা যায় সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার এই ভিডিওটির মাধ্যমে। তাই বলবো যে বিশেষ করে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি ভালো কিছু জানতে পারবেন। আর আমাদের এই চ্যানেলটি আপনাদেরকে ভালো ভালো অ্যাডভাইস এবং ভালো ভালো কিছু গরু নিয়ে আমাদের এই চ্যানেলটি, তো অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আর এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। তো দেখতে পাচ্ছেন বরাবরের মতো আমরা আপনাদেরকে নিয়ে চলে আসছি ঈদের শেষ হাট, যেটির নাম হচ্ছে তত্ত্বপুর গরুর হাট। এই হাটটিতে মূলত আসা যায় কিভাবে, আর এই হাটে আদতেই গরু কি সুবিধা পাওয়া যায় কি যায় না, সে বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে এই ভিডিওটিকে শেয়ার করতেছি। এবং এই ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন। সো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন। তো মূলত বলি যে এই হাটটি, এই তত্ত্বপুর হাটটি অনেক বিখ্যাত একটি গরুর হাট ছিল, যেটি 2017 এবং 16 আগে খুবই বিখ্যাত হাট ছিল ইন্ডিয়ান গরুর জন্য, বিশেষ করে ইন্ডিয়ান আবাল গরুর জন্য, ষাঁড় গরুর জন্য, মহিষের জন্য খুবই বিখ্যাত একটি হাট ছিল। কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ থানার মানুষেরা একটু অন্যরকম টাইপের, যে কারণে আমাদের এই বর্ডারটিকে পুরোপুরিভাবেই আর কি সরকারিভাবে ব্যান করে দেওয়া হয়। যে কারণে গরু মানে বৈধতাভাবে বা করিডোর বা প্যাডের মাধ্যমে গরু নিয়ে আসা একবারেই বন্ধ করে দেয়। কিন্তু গরু কি আসা আদতেই বন্ধ আছে এই হাটটির মধ্যে? সব কিছু জানতে পারবেন যে আদতেই বন্ধ আছে কিনা। তো বলি যে আমাদের এখানে কিন্তু ষাঁড় এবং আবাল দুইটাই খুবই ইজিলি পেয়ে যাবেন। বিশেষ করে যারা মানে ফিড ছাড়া গরু চাচ্ছেন, দেখা যাচ্ছে যে এখন তো অনেক অবৈধ পথ আছে গরু মোটা তাজা করার, যারা আর কি করে থাকে খামারিরা। যেমন খামারিরা একটা বাংলাদেশের গরুকে বা একটা ইন্ডিয়ান সাইওয়ালকে তার জাতপাত বানায়, তার দাদা গোষ্ঠী, নানা গোষ্ঠী, 14 গোষ্ঠী, মানে কোথায় কোথায় গোষ্ঠী আছে বানায়, তারপরে বিক্রি করে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 7 কোটি, 50 লাখ, 60 লাখ এরকম দামে বিক্রি করে। হ্যাঁ, এরকম কি গরু নাই? অবশ্যই এই টাইপের গরু আছে, বাট বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল না। আর সেটা যদি বাংলাদেশে এসেও থাকে তো অবশ্যই এটা কিন্তু আমাদের বাংলাদেশের আর কি শিল্প, বা আমাদের যারা বিশেষ করে খামার সেক্টরে কাজ করে বা যারা দেখা যাচ্ছে গ্রাম্য সেক্টরে গরু নিয়ে বা গরু পালন করে থাকে, তাদের জন্য কিন্তু এটা কিন্তু অনেক ডেঞ্জার একটা আর কি থিঙ্কিং। কারণ এই ধরনের থিঙ্কিং যারা করে যে আমরা বাইরে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করব গরুকে, তারা কিন্তু অবশ্যই আমি মনে করি যে আমাদের বাংলাদেশের জন্য তারা আর যাই করুক, আমাদের বাংলাদেশের যে গরুর যে বৈশিষ্ট্যটা আছে আমাদের দেশি গরু, সেটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। কারণ একটা আমেরিকান ব্রাহ্মা আমাদের দ্বারাতে কিন্তু পালা সম্ভব না। এটা আপনিও জানেন, আমিও জানি, আমাদের দ্বারাতে পালা সম্ভব না। একটা আমেরিকান ব্রাহ্মা যখন জন্মগ্রহণ করে সেই গরুটার দাম প্রায় দেখা যাচ্ছে যে 8-9 লাখ টাকার উপরে হয়ে যায়। তার মানে সে জন্মগ্রহণ করার সাথে সাথেই তার প্রাইস হয় 8 লাখ, 6 লাখ, 5 লাখ, 2 লাখ, 3 লাখ। তাহলে কি এগুলো আমাদের দ্বারা থেকে পসিবল? তো আমি যদি আমার কথা বলি তো অবশ্যই না, নেভার বি পসিবল। কারণ এটা কখনোই সম্ভব হবে না আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির তরফ থেকে, বা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির মানুষেরা যে আমেরিকান ব্রাহ্মা গরু আমাদের বাংলাদেশে আর কি এক্সপোর্ট ইম্পোর্ট করবে, এটা তো কোনোভাবেই সম্ভব না। দিন শেষে আপনি গরু খাবেন, গরু খাওয়ার পর আপনি টয়লেটে যেয়ে তারপরে সেটাকে হাগু করে দেবেন। সো আপনার 1 কোটি টাকা দিয়া বা 10 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা দিয়া গরু কিনে আপনি কি দেখাতে চাইতেছেন? আপনি একটা 25 লাখ টাকা দিয়ে ছাগল, 12 লাখ টাকা দিয়ে ছাগল আপনি কেন কিনতেছেন ভাই? আপনারা কি আসলে পাগল? আসলে কি এটা সম্ভব? আসলে আপনাদের মতো কিছু মানুষদের জন্য, আপনাদের মতো কিছু রিচ আউট মানুষদের জন্য, যারা আর কি মনের দিক দিয়ে একদম পুর, মানে মনের দিক দিয়ে একদম গরিব, তাদের জন্যই আজকে আমাদের বাংলাদেশি গরুর মাংস বা ছাগলের মাংস এই পর্যায়ে চলে গেছে। আমি যদি পার্সোনালি আমার এরিয়াটাকে আমি জাজমেন্ট করি, সো আমার মনে হয় না যে আমাদের এখানে গরুর দামটা বাড়া উচিত। তো দেখেন, সবাই এখন স্মার্ট। আপনি যেমন ঘরে বসে থেকে এই ভিডিওটাকে দেখতেছেন, হয়তো বা কেউ দোকানে বসে, কেউ চায়ের দোকানে বসে আমার ভিডিওটাকে দেখতেছে। সো পুরো বাংলাদেশে বা অল ওভার বাংলাদেশে যদি আপনি গরুর মাংসটাকে একটু কম্পেয়ার করতে যান দামের বিষয় নিয়ে, তো দেখবেন যে পুরো বাংলাদেশের মধ্যেই কিন্তু গরুর মাংসের দামটা একই রকম আছে।
তাহলে আপনারা এই তত্ত্বপুর হাটে কেন আসবেন? আপনাদেরকে বলি যে তত্ত্বপুর হাটে আপনি যখন গরুগুলোকে কিনতে আসবেন, দেখেন যে অনেক সময় কি হয় যে আপনি এইখানকার চাইতে ঢাকাতে গরু সুবিধা পাবেন বা আপনার বাজারও সুবিধা পাইতে পারেন। এটা দেখা যাচ্ছে গরুর উপরে ডিপেন্ডেন্ট হয় যে গরুটা আসলে কী কোয়ালিটির। আপনি শুধু মাংসকে জাজমেন্ট করবেন, একটা গরুর কোয়ালিটিকে জাজমেন্ট করবেন না, এটা তো ভাই কোনোভাবেই সম্ভব হয় না বা সম্ভবও না। তো অনেকে আছে যারা ফোন দেয় যে ভাই গরুর মাংস কি এত টাকা দিয়ে পাওয়া যাবে, এত টাকাতে পাওয়া যাবে। হ্যাঁ ভাই, আপনি 20,000 টাকা মনও মাংস নিতে পারবেন, সেটা 20,000 টাকার গরু হইতে হবে, 20,000 টাকার মনের মতো গরু হইতে হবে। এখন আপনি যদি বলেন যে কিছু গরু আছে আপনি 30,000 35,000 টাকা মনেও তো মাংস কিনতে পারবেন না, সেটা তত্ত্বপুরে হোক বা ইন্ডিয়াতেও হোক, সেটা কিন্তু 30,000 টাকা মনও মাংস কিনতে পারবেন না। তো আসলে যারা বিশেষ করে বলেন যে ইন্ডিয়াতে গরুর দাম কম, আসলে আপনি ইন্ডিয়ান টাকাকে কখনো কনভার্ট করছেন? আপনি ইন্ডিয়ান টাকাকে কখনো বাংলা টাকা দিয়ে কনভার্ট করেন নাই? আসলে কি আপনি জানেন যে ইন্ডিয়ান একটা গরু নিয়ে আসতে কত টাকা খরচ হয়? একটা প্যাড খরচ কত, একটা করিডোরের খরচ কত, একটা রাখাল খরচ কত, এগুলো তো আপনি কখনো বিশ্লেষণ করেন নাই। সো আপনি ইন্ডিয়ান গরুর বিষয় নিয়ে কোনো কথাই বলবেন না, আপনি বাংলাদেশে গরুর বিষয় নিয়ে কথা বলবেন। আপনি ব্যবসা করবেন, লিগ্যাল পর্যায়ে ব্যবসা করবেন, আপনি ইন্ডিয়ান গরুর কথা বলবেন কেন? আমাদের এই তত্ত্বপুরে আপনি কি পাবেন না, সব ধরনেরই গরু পেয়ে যাবেন, কম বেশি ব্রাহ্মণও পাবেন, শাহিওয়ালও পাবেন, তবে এটা সীমিত আকারে। কখনো কখনো অনেক পরিমাণে নামে, আবার কখনো কখনো পাওয়া যায় না, কখনো কখনো নিখোঁজ হয়ে যায়। তো এটা দেখা যাচ্ছে যে আর কি বাজার অনুযায়ী। তো আসলে আজকে আমাদের এই শেষ বাজারটি কেমন ছিল, যেহেতু গতকালকে ঈদ, সবাইকে আমি জানাতে চাই যে অগ্রিম ঈদ মোবারক। সবার ঈদ যেন ভালো কাটে, বিশেষ করে যারা গরিব আছে আমার মতো, তাদের জন্য আমি দোয়া ছাড়া তো আর কিছু করব না, যেহেতু আমার সামর্থ্য নেই। সো আমি তাদের জন্য দোয়া ছাড়া কিছু করতে পারবো না। আল্লাহ যেন তাদেরকে খুব হ্যাপিলি তাদের ঈদটা যেন পার করে। আর আপনারা যারা বিশেষ করে গরুকে কুরবানি দিচ্ছেন, যারা সিঙ্গেলে দিচ্ছেন, যারা ভাগে দিচ্ছেন, 7 ভাগে দিচ্ছেন, 2 ভাগে দিচ্ছেন, 1 ভাগে দিচ্ছেন, তাদেরকে একটাই কথা বলবো যে গরুগুলোকে আপনারা অবহেলা করবেন না, এই গরুগুলোকে কখনোই হাসির জিনিস বানাবেন না। আপনারা এই গরুগুলোর প্রতি যেমন আপনার সন্তানের প্রতি একটা মায়া থাকে, ঠিক তেমনই একটা মায়া করে গরুটাকে আপনি আল্লাহর নামে জবাই দেবেন। অবশ্যই এই গরু নিয়ে সেলফি ওঠানো বা আবিঝাবি এগুলো কখনোই করবেন না। এটা কিন্তু আমাদের ইসলামের শরীয়ত বিরোধী, বা আমাদের ইসলামে এসব যায় না। আপনারা অনেকেই মাংসের কথা জিজ্ঞেস করেন যে ভাই আমি কুরবানি গরুর মাংস নিব, গরু কিনবো, তো কত মন মাংস হবে? হ্যাঁ, আপনার ইন্টেনশন হয়তো বা আছে যে আমি একটা মাংসের গরু নেব, সেখানে কতটুকু মাংস হবে, আমি আমার আত্মীয় স্বজন যদি বেশি মাংস হয় তাহলে আমি বেশি মানুষকে দিতে পারবো। হ্যাঁ, আপনি এটা নিয়ে ইন্টেনশন নিয়ে জিজ্ঞেস করছেন, ঠিক আছে, কিন্তু এইরকম ইন্টেনশন নিয়ে যদি আপনি আপনার ফ্রিজ ফাঁকা করেন তাহলে তো এই ইন্টেনশন আপনার কুরবানি কখনোই হবে না। আর আল্লাহ ক্ষমা করুক, আমি জানি না কতটুক বিষয়টা সত্য, যে আসলে কতটুক বিষয়টা আর কি মানার মতো। আমাদের বাংলাদেশে কিন্তু এখন কুরবানি হয় না, মানুষ দেখানো এবং হচ্ছে যে মাংস ফ্রিজে ঢোকানোর জন্যই কুরবানিগুলো মূলত দিয়ে থাকে। সেটা নিম্নতা থেকে হাই শ্রেণী পর্যন্ত সবাই একই। আমি শুধু যে হাই শ্রেণী এমন কাজ করে বা লো শ্রেণীর লোক এমন কাজ করে বা মিডল ক্লাস ফ্যামিলির লোকজন এমন করে এমনটা না, সব শ্রেণীর লোকরাই এমন করে। বিশেষ করে যারা কুরবানি দেয় তাদের ইন্টেনশন থাকে শালা আমি কুরবানি দিছি, এত কষ্ট করে গরু কিনছি, তাহলে শালা আমি ফ্রিজ ফাঁকা করি, আমার ফ্রিজে ঢুকাই দেবো। তো আসলে কি এই মাংসটার হকদার আপনি? আসলে আপনি হকদার না। আপনি যদি পারেন না, আপনার ভাগেরটাও আপনি গরিবদের মাঝে বিলাই দেন, কারণ আপনার মধ্যে সামর্থ্য আছে, আপনি সামর্থ্য দিয়ে কিনতে পারবেন। আর এমনও মানুষ আছে যারা হয়তো বা বছরের বছর গরুর মাংসের ঝোলটাও চোখে দেখে নেই। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর আমাদের এই তত্ত্বপুর হাটটি যেহেতু আজকে শেষ, বিশেষ করে ঈদের মার্কেটটা শেষ, মানে যেগুলো রেডি মাল সেগুলো শেষ, তো মোটামুটি দাম ভালোই ছিল। আর হিউজ পরিমাণ গরু আমাদের মাধ্যম দিয়ে গেছে, জানি না তাদের অবস্থা কি। প্রায় 18 জনের মতো রিভিউ পাইছি, তারা কিন্তু গরু বেচে ফেলাইছে, তারা একটা মোটা অঙ্কের লাভ করে গরুগুলোকে বিশেষ করে বেচে ফেলাইছে। এখনও প্রায় অনেকজনই বাকি রয়েছে যারা এখনও গরুগুলোকে বিক্রি করতেছে। হ্যাঁ, লাভ হয়েছে, কোনোটাতে অ্যাভারেজ আসতেছে, এরকম হচ্ছে। কারণ ঢাকার বাজার তো, বিশেষ করে ঢাকার বাজারে যারা আছে তারা কিন্তু অ্যাভারেজই বলতেছে। নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা আর হচ্ছে যে ফেনী, এরা কিন্তু ভালো রিভিউ দিছে যে না, ভালো কিছু একটা হয়েছে। কিন্তু ঢাকার বাজারে যারা গরুগুলোকে বিক্রি করছে তারা খারাপ রিভিউ দেয় না, তবে বলছে যে কিছু আসবে, কিছু সামথিং আসবে, খুব বেশি না। তবে যাই হোক, আমি চাই যে যারা বিশেষ করে গরু কিনে নিয়ে গেছে তারা অবশ্যই তাদের যে কষ্টটা এখানে দিয়ে গেছে তাদের ফল পাওয়া উচিত, এবং যারা গরু কিনতেছে তাদেরকেও
গরুগুলো কম দামে পাওয়া উচিত। তো আমি চাই যে আমাদের বাংলাদেশে শুধু ঈদ সিজনে না, সবসময় যেন আমাদের বাংলাদেশে গরুর দাম কম থাকে। আমরা বাংলাদেশের মানুষ যেন সারাক্ষণই গরুর 300 থেকে 400 টাকার মধ্যে খাইতে পারি। আমাদের দেশের গরুগুলো দেখেন যে এই গরুগুলো কিন্তু ঘাস খেয়ে বড় হয়। দেখা যাচ্ছে মাঠে চলে গেল বা বাগানে চলে গেল, বাগান থেকে ঘাস কেটে নিয়ে এসে গরুরে দিয়ে দিল। এখানে তো কোনো ফিডের প্রয়োজন নাই বা এখানে কোনো আহামরি খরচ নেই। সো এই গরুগুলোর দাম কেন এত বেশি বাড়বে? দেখেন যে এটা একটা সিন্ডিকেট। আপনাদেরকে এটা ভাবতে হবে, এটা একটা সিন্ডিকেট। আমরা পুরোপুরি বাংলাদেশে সিন্ডিকেটের হাতে জিম্মি। আমরা পুরোপুরি সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে গেছি। আমাদের কোনো পথ নাই। বাংলাদেশ যেভাবে যাবে আমাদের সেভাবে চলতে হবে, কারণ আমরা জনগণরা বাংলাদেশকে চালাই না, এখন বাংলাদেশ আমাদের চালাচ্ছে। এই বিষয়টা মনে রাখবেন। কারণ অনেক দেশে আছে না যে আমেরিকা যেমন জনগণের চালায়, ঠিক আছে না? তো আমাদের দেশ বাংলাদেশে চালাচ্ছে, এই বিষয়টা আপনারা মনে রাখবেন। আর যারা আর কি ইন্টেলিজেন্ট তারা কিন্তু বুঝে নেবে যে আমি কথাটা আসলে বাংলাদেশকে বলছি না অন্য কাউকে বলছি। আমাদের বাংলাদেশে আর যাই হোক, আমরা কম দামে হয়তোবা আর কোনো কিছুই খাইতে পারবো না। আমাদের বাংলাদেশে দিন যত যাবে এই জিনিসগুলোর দাম ততই হাই হবে। হয়তোবা ঈদের মৌসুমে আপনি 2 টাকা সুবিধা পেয়ে যাচ্ছেন, বাট ঈদ বাইরে আপনি কি করবেন এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। আর অবশ্যই আমাদের এই ভিডিওটি ছিল আজকে আপনাদেরকে কিছু জানানোর জন্য, যদিও অনেক কিছু জানাইতে পারলাম না। আমাদের এখানে যে গরুগুলো বিক্রি হয়েছে ষাঁড় এবং আবাল গরু, আমাদের এখানে বিচিকাট আবাল এবং ইন্ডিয়ান আবাল এবং ষাঁড় গরুগুলো খুব অনায়াসে পাবেন। আর আপনাদেরকে আমি সারাক্ষণই জানাইছি যে দেখেন যে আমাদের এখানে 10-15 হাজার টাকা পার পিসে হয়তো বা সুবিধা পাবেন, সেটা যদি 1 লাখের উপরে যান। এবার আপনাদের বলি 60-70 80-85-এর মধ্যে গেলে দেখা যাচ্ছে ভাই এটা অ্যাভারেজ হয়ে যায়। এই ছোটো গরুর দামটা কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে বেশি, তো এটা অ্যাভারেজ হয়ে যায়। আমি সাজেস্ট করছি আমার যতগুলো আমার রেফারেন্সে গরু নিয়ে গেছে বা আমাদের গরু নিয়ে গেছে আমাদের রেফারেন্সে বা আমাদের মাধ্যমে, তাদেরকে বলছি যে লাখের উপরে গরুগুলোকে কেনার চেষ্টা করেন। অবশ্যই কিছুটা হলেও সুবিধাতে কিনতে পারবেন। আর ইনশাল্লাহ আপনারা খামারি যারা আছেন তারা ঈদের পরে আসার চেষ্টা করবেন আমাদের এই তত্ত্বপুর গরুর হাটটিতে। আমাদের এই তত্ত্বপুর গরুর হাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনারা অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন। আর আমাদের এখানকার হাসিল খরচ 600 টাকা, কিন্তু ঈদের উপলক্ষে 700 টাকা হয়েছিল, কিন্তু এখন 600 টাকা আবার হয়ে গেছে। আপনারা এই হাটটিতে আসার চেষ্টা করবেন, বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন বা আমাদের রেফারেন্সে আসতে চাচ্ছেন। আরও অনেক হাট রয়েছে বা চর এলাকা রয়েছে, তা সেই জায়গাগুলো থেকে বাছুর কিনতে চাচ্ছেন, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আপনারা ভালো কিছুই নিতে পারবেন এবং ভালো কিছু জানতে পারবেন, কারণ আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার এবং আপনাদেরকে ভালো কিছু জানার বা জানানোর। এই চ্যানেলটির কাজই হচ্ছে এটা। আর আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য, আমরাও দোয়া রাখবো আপনাদের জন্য। আর যেহেতু ঈদ আসছে, সবাই সবার জন্য দোয়া রাখবেন। হিংসা বিবাদ ভুলে গিয়ে সবাই সবার কাছে যাবেন এবং নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজনের খেয়াল রাখবেন। শুধু কুরবানি দিলেই হবে না, কুরবানির দেওয়ার নিয়মগুলো মানতে হবে। আপনি যে পশুটাকে জবাই করছেন অবশ্যই সেটাকে মনে করতে হবে যে এটা আপনার একটা সন্তান। এরকমভাবে গরুগুলো কুরবানি দেবেন, কারণ অনেকে আছে গরু দেখায় বা অনেক লোক আছে যারা গরু নিয়ে মজা করে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাববেন না যে আপনার একজন সন্তানকে যদি কেউ জবাই করে দেয় আপনি কি হাসবেন? আপনি কি সেলফি উঠাবেন? না আপনি বলবেন যে আমাদের গরুর এত মন মাংস হলে? এগুলো বলার দরকার আছে? এগুলো বলার দরকারই নেই। এগুলো চেপে রেখে দেবেন নিজের মধ্যে। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি দেশি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনারা আরও ভালো কিছু দেখতে পারবেন। ঈদের পরে আমরা খামার উপযোগী বা গ্রেড কোয়ালিটির যে বাছুরগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন, কারণ এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনি বর্ডার এলাকার বিভিন্ন জায়গার বিভিন্ন গরু এবং দেশি ভালো গরু এবং অর্গানিক গরুগুলোই আমাদের এই চ্যানেলটির মাধ্যমে দেখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের এই দেশি ভিলেজ লাইফের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। আর সবাইকে ঈদ মোবারক।